ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি আমরা লাইন সেগমেন্ট টুল, তারপরে রয়েছে আর্ক টুল, স্পাইরাল টুল। এই টুলস গুলো সম্পর্কে আমরা একটু জেনে আসি। অবশ্যই আমাদেরকে ফাইল থেকে নিউ থেকে নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট 15x10 ইঞ্চি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যেটা করব, এখানে লাইন সেগমেন্ট টুল না, লাইন সেগমেন্ট টুল হচ্ছে পেন টুলের ঠিক নিচে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তো আমরা এই সম্পূর্ণ টুলস গুলোকে বের করে নিয়ে আসি। বের করে আনার জন্য ডান পাশের এই যে ছোট্ট অ্যারো কি, এই অ্যারো কিতে এনে ছেড়ে দিলাম, মানে মাউসের কার্সারটা এনে ওখানে এসে ছেড়ে দিতে হবে, তারপরে বের হয়ে গেল। প্রথম যে টুল দেখা যাচ্ছে এটাই লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে আমি যদি একটা ক্লিক করে এইভাবে ড্রাগ করি, দেখেন যখনই আমি লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেও উপরে ফিল কালারটা ভিজিবল দেখা যাচ্ছে এবং স্ট্রোক কালারটাও ভিজিবল দেখা যাচ্ছে। আমি যদি একটা ক্লিক করে এইভাবে ড্রাগ করি, সাথে সাথেই দেখা যাচ্ছে ফিল কালারটা নান হয়ে গেল এবং স্ট্রোক কালারটা ওপেন ছিল এবং ওপেন রয়েই গেল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে মূলত লাইন সেগমেন্ট টুল একটা স্ট্রোক কালারে পরিণত হয়, এটা ফিল কালার নয়, এটা জাস্ট একটা লাইন। ওকে, আমরা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি। এই যে এখান থেকে স্ট্রোক লাইনটাকে একটু বড় করে দেওয়া যায়, যে বড় করে দিলাম। এখন এই স্ট্রোক লাইনটা স্ট্রোক লাইন আসলে কেন নেওয়া হয় বা লাইন সেগমেন্ট টুল দিয়ে কি করা হয়? এই লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পরে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। যেমন উপরে এই কন্ট্রোল প্যানেল থেকে ইউনিফর্ম দেখা যাচ্ছে, ইউনিফর্ম থেকে এই প্রথমটা যদি ক্লিক করি, দেখেন এখানে যে ইফেক্টটা ছিল সেটাই কিন্তু প্লেস হলো। আচ্ছা, এইবার আমরা এই লাইনটাকে বা ইফেক্টের যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে একটু বড় করে দেই, 20 দিয়ে দিলাম, এখানে অনেক বড় হয়ে গেল। আমরা এই যে ছোট্ট দুটো অ্যারো কি দেখা যাচ্ছে, চাইলে এখানের উপরেরটা প্রেস করেও একটু বড় করে দিতে পারি। এই যে ওকে, এটা হচ্ছে আমাদের জাস্ট আ মিনিট। আচ্ছা, তো এই যে ইফেক্টটা দেখা যাচ্ছে এটাকে আমরা চাইলে এভাবে মোটা করে দিতে পারি, আবার চিকন করতে পারি। এইখানে আরো একটা ইফেক্ট দেখা যাচ্ছে, এটাকে আমরা দিয়ে দিতে পারি। তারপরে আমরা যদি দেখি এই তৃতীয়টা দিতে পারি, যে কোনো একটা ইফেক্ট আমরা চাইলে এখান থেকে দিতে পারি। ওকে, এরপরে ডান পাশে যেটা এখানে হচ্ছে ব্রাশ থাকে, বিভিন্ন ধরনের ব্রাশ আমরা চাইলে এখানেও একটা ক্লিক করে, এটা হচ্ছে বেসিক ব্রাশ। পরেরটা আমরা যদি যাই একটা ক্লিক করি, দেখেন এইখানে যে ইফেক্টটা দেখা যাচ্ছে বা যে ব্রাশটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু এখানে প্লেস করে দিলাম। ওকে, তবে সবচেয়ে জানার বিষয় যেটা বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোনো এলিমেন্টের কাজ আমরা যখন করব তখন অবশ্যই সেটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করেই কিন্তু সেটাকে আমরা যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারি। সিলেক্ট না করলে সেখানে কোনো ইফেক্ট দেওয়া যায় না, বিকজ এখানে কোনো লেয়ার নেই। ফটোশপে যেমন লেয়ারটা সিলেক্ট করলেই যথেষ্ট ছিল, বাট এখানে যেহেতু লেয়ার নেই সেহেতু এখানে ওই এলিমেন্টটাকেই সিলেক্ট করতে হবে যেটাতে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে একটু নরমাল দিয়ে দিই, এই যে বেসিক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা চাইলে এই লাইন সেগমেন্ট টুল এটা আমরা ডিলিট করে দিই আপাতত। এর পরেরটা একটু দেখি, পরেরটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুল দিয়ে কি কাজ করে? আর্ক টুল একটা ক্লিক করে আমি যদি এভাবে ড্র্যাগ করি, দেখেন বাম পাশে একটু কার্ভ তৈরি হলো। আবার যদি আমি এভাবে একটু বাম পাশে আমি মাউসের কার্সারটাকে নিয়ে যাই, তাহলে ডানে কার্ভ হলো। আমি যদি ডান পাশে নিয়ে যাই, বাম পাশে কার্ভ হলো। আমরা চাইলে এটারও স্ট্রোকটাকে বড় করে দিতে পারি এইভাবে। এই যে এখানেও ইফেক্ট দেওয়া যেতে পারে, ইউনিফর্ম থেকে আমরা যে কোনো একটা ইফেক্ট দিতে পারি। এই যে একটা ইফেক্ট দিয়ে দিলাম। এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় এই ছোট ছোট টুলস এর মাধ্যমে। অন্যদিকে
আমি এই আর্ক টুলটাকে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আমার যদি মনে হয় যে এটাকে আরো বেশি কার্ভ করব অথবা আরো কম কার্ভ করব, সেই ক্ষেত্রে আমরা মাউসের কার্সারটা এইভাবে ধরে রেখে আমাদের কিবোর্ডে যে 4টা অ্যারো কি থাকে, এই অ্যারো কির উপরেরটা যদি প্রেস করি, দেখেন একটু বেশি করে কার্ভ তৈরি হচ্ছে। আবার নিচেরটা যদি আমি একটা একটা করে প্রেস করতে থাকি, এটা অবশ্যই অ্যারো কির নিচেরটা 4টা থাকে, 4টার নিচেরটা। ওকে, এই যে ডান পাশে কার্ভ তৈরি হলো। আমরা যদি উপরেরটা প্রেস করি, প্রেস করে ধরে রাখি, বাম পাশে একটু বেশি কার্ভ হয়ে গেল। ওকে, এবার আমি মাউসের কার্সারটা ছেড়ে দিতে পারি। ওকে, আচ্ছা, এটাও আমি ডিলিট করে দেই। পরেরটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল সিলেক্ট করে একটা মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, তাই না? শামুকের মতো, মাকড়সার জাল ঠিক না, পানিতে যে শামুক গুলো থাকে ওরকম। এখন এইটা দিয়ে আসলে কি করা হয়, এটাও একইভাবে একটা স্ট্রোক কালারে পরিণত হয়। আমরা যদি এই ওপরের এটাতে ক্লিক করি, দেখেন মোটা হয়ে যাচ্ছে। দেন এখানে একটা ইফেক্ট দিয়ে দিতে পারি আমরা, এই যে ছোট্ট একটা ইফেক্ট দিলাম, আমরা চাইলে এটাও দিতে পারি। এটা একটা ডিজাইন হলো। এই ধরনের ডিজাইন বিভিন্ন গেটে দেখা যায় তৈরি করা হয়। যেমন আমরা যদি এটা একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে এখানে প্লেস করে দিলাম, এটাকে কপি করে আমরা এখানে দিতে পারি, এটা কপি করে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। লাইটিং এর ক্ষেত্রে এই ধরনের ডিজাইন বিভিন্ন প্রোগ্রামের যে গেট গুলো হয় ওখানে দেখবেন এই ধরনের গেট তৈরি করা হয়, মানে এই ধরনের ইফেক্ট দেওয়া হয়। আচ্ছা, তাছাড়া বিভিন্ন কাজে অবশ্যই ব্যবহার করা হয় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। ওকে, আমরা আরো একটু দেখবো। এটা তো তৈরি করলাম, বাট আমরা যদি চাই যে ক্লিক করে একইভাবে ধরে রাখবো, ধরে রেখে আমরা আমাদের কিবোর্ডের উপরের যে অপশনটা রয়েছে, অর্থাৎ 4টা অ্যারো কির উপরের যেটা, এই উপরেরটা প্রেস করতে থাকি, মাঝখানের রাউন্ডটা বেড়ে যাচ্ছে। আবার যদি নিচেরটা আমি প্রেস করতে থাকি, রাউন্ড যেটা ছিল সেটা কমে যাচ্ছে, কমতে কমতে অনেকটাই অনেকটাই কমে যাচ্ছে, কমতে কমতে একেবারে এতটুকু এসে ফাইনালি থেমে গেল। এই যে এটা হচ্ছে আমাদের স্পাইরাল টুল। ওকে, এটাকে আমি পাশে রেখে দেই, এটাকে আমি ডিলিট করে দেই। এটাকে প্রয়োজনে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, স্ট্রোকটাকে বাড়িয়ে দিয়ে প্রয়োজনে একটা ইউনিফর্ম দেওয়া যেতে পারে। এই যে ইউনিফর্ম দিয়ে দিলাম। ওকে, এরপরেরটা যেটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল যখন ক্লিক করে ড্র্যাগ করব, দেখেন এইখানে আমাদের এমএস অফিস যদি আমরা কেউ জেনে থাকি তাহলে অবশ্যই জানবো, এমএস অফিসেও একইভাবে বিভিন্ন ধরনের বক্স তৈরি করা যায় এই টাইপের, যেখানে হিসাব নিকাশের জন্য আমাদের অনেক কাজ করা হয়ে থাকে। আমরা চাইলে ইলাস্ট্রেটর থেকেও এই ধরনের কাজ করতে পারি। আবার এটা কিন্তু স্টক কালারে পরিণত হয়েছে, এই যে দেখা যাচ্ছে স্টক কালারটা ওপেন, ফিল কালারটা বন্ধ। আমরা স্টকটাকে একটু বাড়িয়ে দিতে পারি, প্রয়োজনে এখানে আবার ফিল কালারটাও প্লেস করা যায়। ফিল কালারটা আমরা চাইলে দিতে পারি, এই যে দিয়ে দিলাম। এখন আমরা যদি চাই যে এই যে এক একটা ছোট ছোট বক্স, এই বক্সগুলোকে আলাদা করে ফেলবো, তাহলে মাঝখানের যে স্ট্রোক কালারটা থাকে, স্ট্রোক কালারটাকে কেন্দ্র করে বা যে লাইনটা তৈরি হয়েছে, এই লাইনগুলোকে বা পাতগুলোকে কেন্দ্র করে আমরা চাইলে কেটে ফেলতে পারবো। ওকে, আমরা চাইলে কেটে ফেলতে পারবো এই লাইনগুলোকে। কিভাবে? আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উইন্ডোতে যাই, উইন্ডোতে যেয়ে আমরা যদি পাথ ফাইন্ডারে একটা ক্লিক করি, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার অর্থাৎ একটা বক্স চলে আসলো। এই পাথ ফাইন্ডারের যাবতীয় বিষয়গুলো আমরা পরের ক্লাসগুলোতে দেখব। আজকে জাস্ট এতটুকু আমরা দেখি যে পাথ ফাইন্ডারের একেবারে নিচের বাম পাশের এই যে অপশনটা, এটা হচ্ছে ডিভাইড, অর্থাৎ এই পাথগুলোকে কেন্দ্র করে বা লাইনগুলোকে কেন্দ্র করে ডিভাইড করে ফেলবে। একটা ক্লিক করলাম, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ডিভাইড হয়ে গেল। দেখি ডিভাইড হলো কিনা। আমি যতই ক্লিক করে ড্র্যাগ করি ডিভাইড হয়নি। হ্যাঁ, ডিভাইড হয়েছে, বাট যেটা মূল সমস্যা সেটা হচ্ছে কি, ইলাস্ট্রেটরে যখন আমি যে কোনো একটা এলিমেন্টের নিজস্ব রূপ থেকে অন্য কোনো রূপে বা অন্য কোনো মাধ্যম করে ফেলবো, অন্য কোনো এলিমেন্টে কনভার্ট করব, তখন কিন্তু সাথে সাথে ওটা গ্রুপে পরিণত হবে, ওটা গ্রুপ হয়ে যাবে। যেমন আমাদের যখন ফটোশপের মধ্যে আমরা যখন কোনো একটা গ্রুপ তৈরি করি, সেটাকে অবশ্যই আনগ্রুপ করতে হয়। বাট এইখানে গ্রুপ তৈরি করার জন্য কোনো লেয়ার যেহেতু নেই, আমাদের জাস্ট কয়েকটা এলিমেন্টকে সিলেক্ট করে সেটাকে গ্রুপ করতে হয়। ওকে, কয়েকটা এলিমেন্ট সিলেক্ট করে কোনো, আমি একটু দেখাই আপনাদের, জাস্ট মিনিট। এই একটা এলিমেন্ট, এই একটা,
এই একটা, এই তিনটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিচ্ছি, এটা কিন্তু এখন গ্রুপ হয়ে গেল, যে দেখেন। অথবা আমরা এই তিনটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি দিচ্ছি, এই যে আনগ্রুপ হয়ে গেল। মানে এখানে অ্যাকচুয়ালি কোনো লেয়ার যেহেতু নেই, ওখানে লেয়ারে যেমন ফোল্ডারের মতো গ্রুপ হতো, এখানে যেহেতু ফোল্ডারের কোনো অপশন নেই, এলিমেন্টগুলোকে ধরতে হবে এবং কন্ট্রোল জি দিয়ে স্বাভাবিকভাবে গ্রুপ করে ফেলতে হবে, অথবা অবজেক্ট থেকে আমরা এই যে গ্রুপে ক্লিক করলেও গ্রুপ হয়ে যায়। ওকে, আমরা এগুলোকে ডিলিট করে দিই। আর আরো একটা বিষয় হচ্ছে, এইখানে যে কোনো এলিমেন্ট, এটা স্বাভাবিকভাবে ছিল কি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, রেক্ট্যাঙ্গুলার একটা গ্রিড ছিল, এলিমেন্টটা ছিল একটা গ্রিড, এইটাকে আমি শেপে কনভার্ট করলাম। আর যখনই এর গ্রিড থেকে আমি শেপে কনভার্ট করে ফেললাম, অর্থাৎ সবগুলো কেটে ফেললাম, সাথে সাথে এটা গ্রুপে পরিণত হলো। এই গ্রুপটাকে আনগ্রুপ করে নিতে হবে। আচ্ছা, তো যে কোনো ধরনের এলিমেন্ট যখন গ্রুপ অবস্থায় থাকে, তখন সেটাকে আনগ্রুপ করার জন্য এই এলিমেন্টটাকে সিলেক্ট করে এই সিলেকশনের মধ্যে যে কোনো একটা জায়গায় আমার মাউসের কার্সারটা রেখে রাইট ক্লিক করে এই যে ডান পাশে দেখেন এই যে আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করতে হবে। অথবা আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা চলে যাই আনগ্রুপে, আনগ্রুপে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এগুলো সব আনগ্রুপ হয়ে গেল। এখন কি করব, আমি বাইরে একটা ক্লিক করলাম, এই সিলেকশনটাকে সরিয়ে দিলাম। এইবার যদি যে কোনো একটা বক্স, অর্থাৎ ছোট ছোট এই যে এলিমেন্ট বা ছোট ছোট শেপ, একটা ক্লিক করে আমি বাইরে টেনে বের করে নিয়ে আসি, দেখেন এটা আলাদা হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকে একটা যতগুলো সিলেক্ট করলাম ঠিক অতগুলোই শুধুমাত্র কালার চেঞ্জ হবে। হ্যাঁ, ফিল কালারটাই আমি চেঞ্জ করে দেই, এই যে ফিল কালারটাকে চেঞ্জ করে দিলাম। আমরা চাইলে এটাকে আবার এই যে স্টক কালার গুলো দেখা যাচ্ছে, স্টক গুলো ডিলিট করে দিতে পারি বা নান করে দিতে পারি। সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করে স্টক এই যে নান করে দিলাম, দ্যাটস ইট। স্টকটাও কিন্তু নান হয়ে গেল। এবং আলাদা আলাদা ভাবে আমি সবগুলো পাথকে কেন্দ্র করে কেটে ফেলেছি বিধায় ছোট ছোট বক্স তৈরি হলো এইভাবে। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটা এখন এক একটা শেপ, প্রত্যেকটাই এক একটা শেপ, এই যে। আচ্ছা, এটা ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। পরেরটা হচ্ছে আমাদের পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল এটা রাউন্ড একটা, এই যে মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাউন্ড একটা এলিমেন্ট, যেটার স্ট্রোক কালার আমরা দিয়ে দেই। স্ট্রোক কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা চাইলে এটাকে একটা ক্লিক করে, সরি, একটা ক্লিক করে এভাবে ধরে রেখে যদি আমাদের কিবোর্ডে যে চারটা অ্যারো কি থাকে, চারটা অ্যারো কির ওপরেরটা প্রেস করি, দেখেন মাঝখানে রাউন্ড গুলো বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। আমি চাইলে নিচেরটা যদি প্রেস করি কমে যাচ্ছে, কমতে কমতে জিরো হয়ে গেল। আবার যদি ডান পাশেরটা ক্লিক করি, চারপাশের যে লাইনগুলো দেখা যাচ্ছে সেই লাইনগুলো বেড়ে যাচ্ছে। আবার বাম পাশেরটা যদি প্রেস করি তাহলে লাইনগুলো কমে জিরো হয়ে একেবারে রাউন্ড একটা এলিমেন্ট তৈরি হলো। আচ্ছা, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিয়ে আরো একটা ক্লিক করে ড্র্যাগ করি এবং মাঝখানে রাউন্ডগুলো বাড়িয়ে দিতে পারি এবং চারপাশের লাইনগুলো বাড়িয়ে দিতে পারি। এবং এটাকেও আমরা পাথফাইন্ডারের মাধ্যমে একটা ক্লিক করলাম, এখন কিন্তু ডিভাইড হয়ে গেল। এই ডিভাইডটাকে আমরা আলাদা আলাদা করতে চাইলে কি করতে হবে, আমাদের আনগ্রুপ করে নিতে হবে। রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, দেন এই যে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন বের হয়ে আসলো। এটাকেও আমরা চাইলে আনগ্রুপ করতে পারি, এটাকেও অবজেক্ট থেকে, আচ্ছা আনগ্রুপই আছে এটা, আমি কন্ট্রোল শিফট জি প্রেস করি। আচ্ছা, এইটা আনগ্রুপ হচ্ছে না, এটা আনগ্রুপ হবে না। হ্যাঁ, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা। ওকে, এই লাইনটা আনগ্রুপ হলো না, এটা আনগ্রুপ হবে না। এইগুলো এক একটা করে আলাদা আলাদা ভাবে বের করা যায়। ওকে, এই যে একটা একটা করে বের করে ফেলতে পারি। আমরা চাইলে এইগুলোকে সব ধরে ফিল কালারটাও দেওয়া দেওয়া যেতে পারে, এইভাবে ফিল কালারটা দিয়ে দিলাম, এখন ফিল কালারটা সহ বের হয়ে আসবে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছি এই টুলস গুলো সম্পর্কে। মানে এগুলো ছোট ছোট এক একটা ইফেক্ট তৈরি করে আমাদের বিভিন্ন ডিজাইনের সময়, বিভিন্ন ধরনের কাজে এই ইফেক্ট গুলো দরকার হয়। আচ্ছা, টুলস এর কাজগুলো আমরা জানলাম, এটাকে আমরা ডিলিট করে দিই। পরেরটা একটু দেখি।
পরেরটা হচ্ছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। রোটেট টুল এইটা, এই দুটোকে আমরা বের করে নিয়ে আসি, রোটেট এবং রিফ্লেক্ট এই দুটোই বের করে নিয়ে আসি। এখন রোটেট টুলটা আমরা যদি সিলেক্ট করি, আচ্ছা এটা সিলেক্ট করার আগে বরং এখান থেকে একটা স্টার নিয়ে নিই আমি, এখান থেকে একটা স্টার নিতে পারি, এটার স্ট্রোক কালারটা বন্ধ করে দেই আর ফিল কালারটা ওপেন করে দিতে পারি। এবার যদি রোটেট টুল ক্লিক করি, ক্লিক করার সাথেই দেখবেন এই স্টারের মাঝখানে একটা আইকন দেখা যাচ্ছে। তার মানে আইকনটাকে আমি যদি এই জায়গাটাতে নিয়ে আসি, এটা হচ্ছে রোটেট টুল, মানে রোটেট হবে বা ঘুরবে শুধুমাত্র এই আইকনটাকে কেন্দ্র করে। কিভাবে? অল্টার চেপে ধরে, অল্টার কিবোর্ড থেকে অল্টারটা চেপে ধরে আমি ঠিক এই জায়গাটায় এসে একটা ক্লিক করলাম, সাথে সাথেই কিন্তু আইকনটা এখানে চলে আসলো। হ্যাঁ, আর পাশাপাশি একটা বক্স তৈরি হলো। এখানে অ্যাঙ্গেলের মধ্যে আমি যদি 30 ডিগ্রি দিয়ে দেই এবং কপিতে একটা ক্লিক করি, তার মানে এই স্টার্ট থেকে 30 ডিগ্রি বাম পাশে হচ্ছে নতুন একটা তৈরি হলো, আই মিন কপি হলো। আর যখনই একটা এলিমেন্ট কপি হলো, কপি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি এইভাবে, তাহলে কিন্তু এটা ঘুরবে। কাকে কেন্দ্র করে ঘুরলো? এখানে যে আইকনটা ছিল সেটাকে কেন্দ্র করে এটা ঘুরে গেল 30 ডিগ্রি পর পরই একটা একটা করে প্লেস হতে হতে এখানে এসে শেষ হলো। ওকে, এটা হচ্ছে আমাদের রোটেট। এখন আমরা এই রোটেট টুল দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করি। ফাইল থেকে নিউতে যে এখানে আমি 10x10 ইঞ্চি একটা আর্টবোর্ড তৈরি করলাম। ওকে, আর্টবোর্ডটা তৈরি করে আমি যদি লাইন টুলে চলে যাই, লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে এইখান থেকে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইন তৈরি করলাম এবং বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত একটা লাইন তৈরি করলাম, দুটো লাইন তৈরি হলো। এই দুটো লাইন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবশ্যই অ্যালাইন করতে হবে, তার কারণ হচ্ছে এই লম্বা লাইনটা কিন্তু বাম পাশে একটু বেশি, ডানে স্পেসটা বেশি, বামে স্পেসটা কম। আমরা চাচ্ছি এই আর্টবোর্ডের ঠিক মিডিলেই থাকবে লাইন দুটো, এটা রাখার জন্যই আমাদের অ্যালাইন করতে হবে। অ্যালাইনটা করার জন্য দেখেন এই যে উপরে কিন্তু অ্যালাইনের অপশনগুলো দেখা যাচ্ছে, বাট আমরা যেটা করব, অ্যালাইন শুরু হওয়ার ঠিক আগে এই যে ছোট্ট একটা অ্যারো কি এখানে ক্লিক করে তিনটা অপশন একটু দেখে নেই। একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, আর একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আমাদের বেসিক্যালি দরকার হয় অ্যালাইন টু আর্টবোর্ড এবং অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশনটা কি? আমরা অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করলাম, যদিও সিলেক্ট করা ছিল। দেন আমরা যদি এই প্রথম তিনটা অর্থাৎ প্রথম অংশের মিডিলে একটা ক্লিক করলাম, দেখেন এই যে এলিমেন্ট দুটো অর্থাৎ লাইনগুলোকেই এলিমেন্ট বলা হচ্ছে, এই এলিমেন্ট দুটো সিলেক্ট করা ছিল বিধায় অ্যালাইন টু সিলেক্টেই কাজ করলো। এই দুটো মিডিলে চলে আসলো অর্থাৎ মাঝখানেই চলে আসলো, বাট আর্টবোর্ডের মাঝখানে কিন্তু আসেনি। আমি যদি এই দ্বিতীয় অংশের মিডিলে একটা ক্লিক করি, একইভাবে ওপরে নিচে মিডিল চলে আসলো বা মিডিলেই প্লেস হলো, শুধুমাত্র এই এলিমেন্ট দুটোই। বাট আমি চাচ্ছি যে আর্টবোর্ডটাকে কেন্দ্র করে মিডিলে যেন আসে, এইটার জন্য কি করতে হবে? অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। আবারও দেখি, অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, এখন যদি আমরা প্রথম এই তিনটার মিডিলে একটা ক্লিক করি, আর্টবোর্ডটাকে কেন্দ্র করেই মাঝখানে চলে আসলো। আবার দ্বিতীয় তিনটার মিডিলে একটা ক্লিক করি, এটাও মাঝখানে চলে আসলো আর্টবোর্ডটাকে কেন্দ্র করে। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে, এখন আমরা যদি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি এবং লিখে দেই 12, 12টাকে একটু বড় করে দিই। বড় করার জন্য আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারি। ওকে, একটু বড় করে দিলাম। আচ্ছা, প্রয়োজনে আমরা উইন্ডো থেকে টাইপ টুলটা বের করে নিয়ে আসি, অর্থাৎ ক্যারেক্টার প্যালেট যেটা ছিল সেটা আমরা এই যে বের করে নিয়ে আসলাম। এমনটা যদি আপনাদের কখনো আসে যে এখানে 4টা অপশন দেখা যাচ্ছে, আরো তো অনেকগুলো অপশন থাকার কথা, এখানে নেই, তো সেই ক্ষেত্রে ডান পাশে যে ছোট্ট অ্যারো কি দেখা যাচ্ছে ক্যারেক্টার প্যালেটের উপরে ডান পাশে, এখানে একটা ক্লিক করে দেন শো অপশনস, এখানে একটা ক্লিক করতে হবে, সাথে সাথে সবগুলো বের হয়ে চলে আসলো। এটা আমরা সবাই চিনি বা জানি, কারণ এটা ফটোশপে দেখে আসছি আমরা। ওকে, দেন 12টাকে আমরা এভাবে রেখে দেই, রেখে দিয়ে মুভ টুলে যাচ্ছি বা সিলেকশন টুলে যাচ্ছি, দেন এখানে এটাকে ফিক্সড করে দেই। অবশ্যই লাইনের মিডিলে এটাকে রেখে দিলাম আমরা। রেখে দিয়ে এখন যদি এখান থেকে রোটেট টুলে একটা ক্লিক করি, সাথে সাথে দেখতে পাচ্ছি 12র পাশে এই যে একটা আইকন দেখা যাচ্ছে,
যেটা হচ্ছে রোটেট টুলের আইকন। এই আইকনটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? কারণ আমরা চাই যে চারপাশ থেকে 12 এই যে সংখ্যাটা এটা ঘুরবে বা ঘুরে রাউন্ড হয়ে যাবে এই আইকনটাকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে মাঝখানে আমার মাউসের কার্সারটাকে এনে অল্টার চেপে ধরে একটা ক্লিক করতে হবে, সাথে সাথেই কিন্তু এইখানের আইকনটা এখানে চলে আসলো। আর চারপাশের জায়গা কতটুকু, একটা বৃত্ত তৈরি হয় কতটুকুতে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে 360 ডিগ্রি স্ল্যাশ ঘুরবে কয়টা, 12টা, 12টা অংশে ভাগ হয়ে যাবে, দেন কপি। এইবার এটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, আমরা যেটা করব কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, কন্ট্রোল ওকে, আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। ওকে, এখানে কিন্তু 12টা কমপ্লিট হলো। আমরা একটা ওয়াল ক্লক তৈরি করছি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের চারপাশে এগুলোকে প্লেস করতে হবে। আচ্ছা, তো প্রথমের এটা যদি 12 হয়, তাহলে পরেরটা কত হবে? এটা অবশ্যই 1 হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে 1 লিখে দিলাম। পরেরটা আবার ডাবল ক্লিক করে 2, পরেরটা 3, এখানে ডাবল ক্লিক করে 4, তারপর হবে 5, তারপরে 6, 7, 8, 9, 10, 11 এবং এটা 12। দ্যাটস ইট, এটা কমপ্লিট হলো। এখন আমরা এই যে 1, এটা তো এইভাবে বাঁকা অবস্থায় থাকে না, এটাকে সিলেক্ট করে আমরা সিলেকশনের বাইরে যখন মাউসের কার্সারটা নিচ্ছি তখন ছোট্ট করে দুটো অ্যারো চিহ্নর মতো দেখা যাচ্ছে, এটাকে ক্লিক করে একটু ঘুরিয়ে সোজা করে দিই। এটাকে আমরা সোজা করে দিই এইভাবে। এটা শর্টকাট কোনো ওয়ে নেই, এভাবে আমাদেরকে ঘুরিয়ে সোজা করে দিতে হবে। ওকে, আচ্ছা, দেন এই যে 4, এটাকেও আমরা এইভাবে ঘুরিয়ে সোজা করে দেই। এই 5টাকেও আমরা সোজা করে দেই, 6টাকেও সোজা করে দেই, 7 যেটা সেটাকেও সোজা করে দেই, 8 এটাকেও আমরা সোজা করে দেই, 9টাকেও সোজা করে দেই। অবশ্যই সিলেক্ট করে এভাবে সোজা করে দিতে হবে। 10 এটাকেও আমি সোজা করে দেই, 11 এটাকেও সোজা করে দেই। ওকে, তাহলে কয়টা হলো? 12টাই হয়ে গেল এখানে, এবং সবগুলো সোজা করে ফেললাম। ওকে, এখন যেটা করব, আমরা সেকেন্ডের যে অপশনটা থাকে এখানে, এটা নিব। এটা নেওয়ার জন্য লাইন সেগমেন্ট টুল আবার সিলেক্ট করে আমরা একটা ছোট্ট ক্লিক করে ড্র্যাগ করলাম। এটার স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দেই, 2 দিতে পারি আমরা। দেন এখান থেকে রোটেট টুলটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে এই জায়গাটায় আইকন চলে আসলো। এই আইকনটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, এখানে এখানে এসে জাস্ট অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম। ওকে, তাহলে 360 ডিগ্রি আমরা জানি, 360 ডিগ্রি স্ল্যাশ কয়টা হবে এবার, সেকেন্ড কয়টা? 60টা। 60 দিয়ে দিলাম, দেন কপি এবং কন্ট্রোল ডি চেপে ধরে রাখি, এইভাবে কমপ্লিট হয়ে গেল এখানে। দ্যাটস ইট, 60 সেকেন্ডে 60টা ছোট ছোট অপশন তৈরি হলো। এখন যেটা করব, এই 12-র উপরের যে ছোট্ট যেটা আমরা তৈরি করেছি একটা লাইন, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে 1-এর উপরে এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও করলাম, এটাও করলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এইগুলো কেন সিলেক্ট করলাম? কারণ হচ্ছে এগুলোর স্ট্রোক একটু বাড়িয়ে দিব তাই। এই যে এইভাবে, এটা আমার কমপ্লিট হলো। এখন যেটা করব, আমরা আমাদের অবশ্যই কাটা নিতে হবে, ঘড়ির কাটা তো প্রয়োজন হয়। কাটা নেওয়ার জন্য কি করব, আমরা সেই ক্ষেত্রে আবারও লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে এই মাঝখান থেকে একটা টান দিয়ে এতটুকু নিলাম, এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই, দিলাম। দেওয়ার পরে ইউনিফর্মের বিষয়টা আমরা একটু আগে দেখেছিলাম, তাই না? তো ইউনিফর্মে চলে যাই, ইউনিফর্মে যে একটা ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে ঘড়ির কাটা, খুব মজার, তাই না? আচ্ছা, এরপর আমরা এই লাইনটা দেখি, এই লাইনটা যদি দেখি, এইখানে একটা ক্লিক করে আমরা ড্র্যাগ করি, এই যে লাইনটাকে এতটুকু দিলাম, এটা হবে আমাদের মিনিটের কাটা। এটাকে আরেকটু স্ট্রোক দিয়ে বাড়িয়ে দেই। ওকে, এতটুকু দিয়ে ইউনিফর্ম থেকে একটা কাটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আবারও যদি এটা দেখি সেকেন্ডের কাটা, এটার স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দেই, দিয়ে ইউনিফর্ম থেকে এই যে দিয়ে দিলাম।
দ্যাটস ইট, এটা আমার কমপ্লিট হলো। আচ্ছা, এখন যেটা করব, এই মাঝখানের অংশটুকু ভালো দেখাচ্ছে না, এটাকে একটু ভালো করার জন্য আমরা এলিপস টুলে যাই। এলিপস টুল থেকে একটা রাউন্ড তৈরি করে দেই এতটুকু, এবং যেটার কালার আমরা দিতে পারি ব্ল্যাক কালার। ওকে, স্টক কালারটাকে এখানে বন্ধ করে দেই। ওকে, এতটুকু আমার কমপ্লিট হলো। এখন এখন আমরা যেটা করতে পারি, এই লাইনটাকে আমরা প্রয়োজনে ডিলিট করে দিতে পারি, এই লাইনটাকে ডিলিট করে দিতে পারি, এবং পেছনে একটা যদি কালার দেই তাহলে আরো ভালো দেখাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, স্ট্রোক কালারটাকে নান করে দেই এবং ফিল কালারটাকে ওপেন করে দিই, লাল একটা কালার দিয়ে দিলাম। ওকে, মিডিল থেকে আমি ক্লিক করে অল্টার শিফট চেপে ধরে একটা টান দিয়ে এতটুকু একটা নিয়ে নিলাম। ওকে, একটা শেপ নিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সে কাটাগুলো বা আমাদের সে সংখ্যাগুলো কোথায়, অবশ্যই এই শেপের নিচে প্লেস হয়ে গেছে। আমরা সেই ক্ষেত্রে শেপের ওপরে রাইট ক্লিক করে আমরা অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু সেন্ড টু ব্যাক, এই যে পেছনে পাঠিয়ে দিলাম এবং এগুলো সব ওপরে চলে আসলো। এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিই। ওকে, আমরা এখানে একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিই। সেই ক্ষেত্রে সিলেক্ট করে এই নিচে, এই যে দেখেন কালার প্যালেটের নিচে মিডিলের যেটা, সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট, সিলেক্ট করলাম। আচ্ছা, এই স্ট্রোকটা বন্ধ করে দেই। ফিলের মধ্যে থেকে একটা গ্রাডিয়েন্ট আমরা দিয়ে দেই, এখান থেকে এই যে দিয়ে দিলাম। বাট এটা হয়নি না, এখানে স্ট্রোক কালারটা আবারও বন্ধ করে দেই, দেন ফিল কালারটা যদি আমরা একটা গ্রাডিয়েন্ট দিয়ে দেই। ওকে, এই যে গ্রাডিয়েন্টটা দিয়ে দিলাম, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এটা চেঞ্জও করে দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি। আচ্ছা, জাস্ট এ মিনিট, এটা ওকে, আমরা এইভাবে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিতে পারি। সুতরাং এটা দারুণ একটা ঘড়ি হয়ে গেল, একটা ওয়াল ক্লক কিন্তু আমরা তৈরি করেই ফেললাম। ওকে, কিসের মাধ্যমে তৈরি করলাম? এখানে ম্যাক্সিমাম কাজগুলোই ছিল আমাদের রোটেট টুলের মাধ্যমে করা। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং আমরা ছোট করে ফেলি, ছোট করে একটু পাশে রেখে দেই আপাতত। এরপরে যেটা, সেটা আমরা দেখবো রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল দেখার জন্য আমরা যদি এইখান থেকে আমরা এখান থেকে, হ্যাঁ, পেন টুল, ফিল কালারটা ওপেন থাকতে পারে, পেন টুলটা সিলেক্ট করি। পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এতটুকু নিয়ে নিলাম। ওকে, এতটুকু নেওয়ার পরে আমরা যদি এইখান থেকে এই রিফ্লেক্ট টুলটা ক্লিক করি, ক্লিক করার সাথে দেখেন আইকনটা কোথায় চলে আসলো, এই যে আইকনটা এখানে দেখা যাচ্ছে। কোনো সমস্যা নেই, আমরা অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, একটা বক্স তৈরি হলো। দেন আমি যদি একটা ক্লিক করি, ডাবল একটা তৈরি হয়ে গেল, মানে এটা কিন্তু রিফ্লেক্ট হলো। ওকে, এটা যেটা হলো রিফ্লেক্ট হলো। তাহলে এই রিফ্লেক্টের ডান পাশের যেটা, এটার কালার আমরা একটু চেঞ্জ করে দেই, এবং বাম পাশের যেটা, সেটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। দুটো একটু ভিন্ন ভিন্ন কালার হলো, এই দুটোকে আমরা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এবার এটা তো আমরা রিফ্লেক্ট টুলের কাজ করলাম। দেন আমরা চলে যাই রোটেটে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথেই রোটেটের আইকনটা চলে আসলো। এই আইকনটাকে যদি আমরা একটু নিচে এসে অল্টার চেপে ধরে একইভাবে একটা ক্লিক করি, সাথে সাথে একটা বক্স তৈরি হলো। এখানে আমরা দিয়ে দেই হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা কপি হতে থাকবে। আর যখনই একটা কপি হলো, এই সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, কন্ট্রোল ডি, তাহলে কি হলো, সুন্দর একটা ফুল তৈরি হলো। ওকে, এটা হচ্ছে মূলত এই ছোট্ট টুলের দুটো কাজ। তবে প্রথম যেটা দেখলাম রোটেট টুল, এটা দিয়ে আমরা সুন্দর একটা ঘড়ি তৈরি করলাম, এবং রিফ্লেক্ট টুল, রোটেট টুল দুটোর সমন্বয়ে এই কাজটা করতে পারলাম। ওকে, এটা আমরা রেখে দেই, না সরি, এটা আমরা ডিলিট করে দেই। আচ্ছা, এরপরে টুলস আমরা একটু দেখে নিই। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল আমরা ফটোশপে দেখেছিলাম। তো ফটোশপে যেটা দেখেছিলাম, এখানেও ঠিক একইভাবে ব্রাশ টুলের কাজ করে। তবে এখানে আবার ব্রাশ হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, পরেরটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ টুল যেটা, এই পেইন্ট ব্রাশ টুল আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, দেখেন এটা একটা ব্রাশ। ব্রাশটা কিন্তু ওপরে, এইগুলো হচ্ছে ব্রাশ মূলত। আমি এটা সিলেক্ট করে দেই। আচ্ছা, জাস্ট আ মিনিট, এটা আমি সিলেক্ট করে ব্রাশটা ফিক্সড করে দেই। এই যে এটা হচ্ছে পেইন্ট ব্রাশ।
ওকে, আমরা আবারও যদি একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, এটা হচ্ছে ব্রাশ। তো এই পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশ, এই দুটো ব্রাশের মধ্যে পার্থক্য কি সেটা একটু আমরা দেখি আগে। তো এটা পেইন্ট ব্রাশ, এটা আমরা রেখে দিলাম। পরেরটা হচ্ছে ব্লব ব্রাশ। এই ব্লব ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি। তাহলে এখানে কয়টা ব্রাশ? দুটো ব্রাশ, একটা হচ্ছে পেইন্ট, একটা হচ্ছে ব্লব। আমরা যদি একটু জুম করি তাহলে ক্লিয়ার বুঝবো। সেটা হচ্ছে এই পেইন্ট ব্রাশের মাঝখানে দেখেন একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? একটা লাইন। আবার ব্লব ব্রাশের কিন্তু দুই পাশে অর্থাৎ এই চারপাশ থেকে লাইন দেখা যাচ্ছে, আর এখানে মাত্র একটা। তো যেখানে একটা লাইন থাকে বা একটা পাথ থাকে সেটাই হচ্ছে স্ট্রোক কালারে পরিণত হয়। এটা নট শেপ, অনলি স্ট্রোক কালার। আর এটা হচ্ছে শেপ, কারণ শেপের চারপাশ থেকে লাইন থাকে বা পাথ থাকে, যে কারণে এটা একটা শেপ। আর এটা সুবিধা এবং অসুবিধাটা কি? সুবিধা অসুবিধা হচ্ছে আমি যদি এখানে এই পেইন্ট ব্রাশটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অর্থাৎ কখনো যদি আমি ব্রাশ করতে করতে আমার মনে হয় যে আমার নতুন করে একটা ব্রাশ এখান থেকে প্লেস করলে ভালো হতো, এটা যদি আমি অ্যাডজাস্ট করতে পারতাম বা মার্চ করতে পারতাম, সেটা মনে হয় বেটার হতো। যদি এমনটা মনে হয় বা কাজ করার সময় এমনটা দরকার হবে, আমি পেইন্ট ব্রাশে আবারও ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে মিশিয়ে দিলাম এইভাবে, এখান থেকে এটাও মিশিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আমি মেশাতে পারলে ভালো হতো বা মেশানোটা আমার প্রয়োজন, এভাবে অ্যাডজাস্ট করলে ভালো হয়। আমি আবারও যাই, দেখি এটা কি হলো। এটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি, এটাও হয়নি, এটাও হয়নি, এটাও হয়নি, কোনোটাই হয়নি। বাট এখানে ব্লব ব্রাশ টুলের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে ব্লব ব্রাশ টুল সিলেক্ট করে আমার যদি মনে হয় এখানে আমি শেষ করেছি, আমি এখান থেকে আবার শুরু করব। এই যে আবার এখান থেকে আমি যদি শুরু করতে চাই এভাবে, এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে চাই, এখান থেকে চাই, এখান থেকে চাই, এবং একটু স্পেস দিয়ে আরো একটা শেপ তৈরি করি। এই যে এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, তাই না? আর এটা স্পেস দেওয়া ছিল যে কারণে এটা অ্যাডজাস্ট হয়নি। তার মানে ব্লব ব্রাশ টুল আমি যদি কোথাও ছেড়ে দেই, আবার সেখান থেকে আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারি বা মার্চ করে কাজ করতে পারি। আর এই যে পেইন্ট ব্রাশ টুল, এই পেইন্ট ব্রাশ যেখানে এসে আমি ছেড়ে দিচ্ছি, সেখান থেকে আবার পরে জয়েন করা যাচ্ছে না বা অ্যাডজাস্ট করা যাচ্ছে না। এক কথায় মার্চ করার কোনো অপশন নেই। ওকে, এই দুটো ব্রাশের পার্থক্য হচ্ছে এই দেখলাম। এখন আমরা দেখব যে এই পেইন্ট ব্রাশ টুলের কাজ মূলত কি। ব্লব ব্রাশ টুল জাস্ট এতটুকুই, বিভিন্ন ধরনের শেপ তৈরি করে। আবার পেইন্ট ব্রাশ টুল যেটা, এটার বিভিন্ন ধরনের কাজ আমরা দেখি। যেমন একটা লাইন যদি আমরা তৈরি করি, এখানে লাইন তৈরি করলাম। ওকে, তৈরি করার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্রাশ প্লেস করতে পারি। তো ব্রাশ কোথায় পাবো? ব্রাশ পাওয়ার জন্য আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এখানে যদি আমরা একটু দেখি, এই যে ব্রাশ, ব্রাশ একটা ক্লিক করলাম, দেখেন এইখানে যে অপশনটা বেসিকের মধ্যে একই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। তার মানে এটাও ব্রাশ, এটাও ব্রাশ, এইটা হচ্ছে এখানে থাকে ফিক্সড ভাবে, আর এই অপশনটাকে আমরা আলাদাভাবে বের করে নিয়ে আসলাম। ওকে, এখন ডান পাশে যে ছোট্ট অ্যারো কি দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করি, ক্লিক করে ওপেন ব্রাশ লাইব্রেরি। এখানে সব হচ্ছে ডিফল্ট ভাবে যে ব্রাশগুলো থাকে ইলাস্ট্রেটরের মধ্যে, সেগুলোই আমরা এখানে দেখতে পাবো। তো অ্যারোস এর মধ্যে গেলে আমরা দেখি অ্যারো কি কি রয়েছে। এই যে বিভিন্ন ধরনের অ্যারো আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইগুলো লাইনের মধ্যে ব্যবহার করতে পারি। তো এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো একটা অ্যারো ক্লিক করি, দেখেন এখানে ফিক্সড হয়ে গেল। এই যে আবার আমরা চাইলে এই একটা দেখা যাচ্ছে, এটাও ফিক্সড করে দিতে পারি। আবার এখান থেকে আমরা চাইলে এটাও দিতে পারি। এই ধরনের বিভিন্ন ইফেক্ট বা কাজ আমাদের প্রয়োজন হয়। ওকে, এটা কেটে দিলাম। আমরা আবারও দেখি ওপেন ব্রাশ লাইব্রেরি। এখানে আমরা যদি দেখি ডেকোরেটিভ, ডেকোরেটিভ এটার মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর অপশন বা ব্রাশ থাকে, আমরা সেগুলো একটু দেখি। উইন্ডো থেকে ব্রাশ, আচ্ছা এই যে ডেকোরেটিভ, এটাকে আমরা কেটে দেই, এটা রেখে দেই। নিচের দিকে গেলে এই একটা দেখা যাচ্ছে, সেম ডিজাইনটাই এখানে প্লেস হবে। এই একটা দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে। ওকে, তারপর এই একটা ব্রাশ দেখা যাচ্ছে, এই একটা ব্রাশ, দেন এই একটা ব্রাশ দেখা যাচ্ছে, এই একটা ব্রাশ। এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রাশ, তাই না? এই যে দারুণ একটা ব্রাশ। আমরা প্রয়োজনে একটা কাজ করতে পারি, একটা রাউন্ড নিতে পারি। রাউন্ড নিয়ে এখানে যদি প্লেস করি অনেক ভালো দেখাবে। পরেরটা আমরা নিতে পারি, এই যে এর পরেরটা নিতে পারি, এর পরেরটা নিতে পারি। বিভিন্ন ধরনের ব্রাশ এখানে প্লেস করা যায় এইভাবে। ওকে,
আচ্ছা, আমরা এখান থেকে এই ব্রাশটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি চাই এটাকে, এটা তো একটা ব্রাশ, আমরা চাচ্ছি এটাকে শেপে কনভার্ট করব অথবা এটাকে কাস্টম করব, কাস্টমাইজ করব বা এডিট করব, আই মিন এই কালার গুলো চেঞ্জ করব, অথবা কালোটা আমি যদি না চাই, এরকম যদি হয় যে যে কোনো ধরনের ব্রাশ আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে কাজ করব, এরকমটা যদি ইচ্ছা হয় অবশ্যই অবশ্যই আমরা সেটা করতে পারি। যেমন এটা সিলেক্ট করে একইভাবে আমাকে যেতে হবে অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, দেন আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে শুধুমাত্র এক্সপ্যান্ডে একটা ক্লিক করতে হবে, দেন এটা এখন আলাদা হয়ে গেল। এই দেখেন এই যে আলাদা হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণ ওই যে আমি একটু আগে বলেছিলাম, যখন তার যে কোনো একটা এলিমেন্টের নিজস্ব রূপ থেকে অন্য কোনো রূপে কনভার্ট করা হয় তখন কিন্তু সেটা গ্রুপে পরিণত হয়। সুতরাং এটাও গ্রুপ হয়ে গেছে, এখন এটার উপরে রাইট ক্লিক করে এই যে আনগ্রুপ একটা ক্লিক করলাম, এখন এটা আমি মুভ করাতে পারি, এগুলোকে এখন আলাদা আলাদা বের করে আমরা দেখতে পারি। চাইলে কালারও পরিবর্তন করে ফেলতে পারি একসাথে। এই কালো যে এলিমেন্ট গুলো বা কালো যে আইকন গুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা খুব সুন্দরভাবে কালার পরিবর্তন করে দিতে পারি। যেমন আমরা দেখেছিলাম ম্যাজিক ওয়ান টুলের কাজ, এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে কালোটার উপরে জাস্ট একটা ক্লিক করব, এইভাবে দেখেন সব কালোগুলোই কিন্তু ফিক্সড হলো। এখন যদি আমি ডিলিট বাটনে একটা ক্লিক করি, ডিলিট হয়ে গেল। অথবা আমরা চাইলে এই কালার প্যালেট থেকে কালারটা চেঞ্জ করে দিতে চাইলে আমি যদি এখানে গ্রিন কালারটা দিয়ে দিই, এই যে গ্রিন কালার চলে আসলো খুব সুন্দরভাবে। ওকে, এইভাবে আমি লালটাও চাইলে একটা ক্লিক করে ধরতে পারি, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, আমরা চাইলে কালারটাকে পরিবর্তন করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত ব্রাশ। এখন ব্রাশ ডিফল্ট ভাবে আমরা ব্যবহার করি, আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারি, চাইলে বাইরে থেকে ফটোশপে যেভাবে বাইরে থেকে নিয়ে আসতাম এখানেও আমরা বাইরে থেকে এনে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি চাই এখানে নিজে একটা তৈরি করতে, সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা একটা লাইন টুল নিয়ে নিলাম, এটার একটা স্টক কালার দিয়ে দেই, আমরা এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম, এখানে একটা নিলাম, এই একটা নিলাম, এই একটা, এই একটা, ওকে, ওকে, এভাবে বেশ কিছু লাইন আমরা নিলাম, এখন সবগুলোকে ধরলাম, সবগুলোকে সিলেক্ট করার পরে এটা কিন্তু ব্রাশেরই একটা অপশন, এখানে এই ডান পাশে রাইট ক্লিক করে নিউ ব্রাশে একটা ক্লিক করতে হবে, দেন প্যাটার্ন ব্রাশ এবং ওকে, এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে নতুন ব্রাশটা কিন্তু ফিক্সড হলো আমি মাত্র যেটা তৈরি করলাম। তাহলে এটা আমি ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমি যদি একটা স্ট্রোক রাউন্ড নিয়ে নিলাম, নেওয়ার পরে বেসিকের মধ্যেই মাত্র যে ব্রাশটা তৈরি করলাম সেটাই এখানে দেখা যাচ্ছে, একটা ক্লিক করি, এই যে চলে আসলো সুন্দর একটা ব্রাশ কিন্তু আমরা প্লেস করে দিলাম। এটাকে আমি চাইলে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে একই জায়গায় পেস্ট করে দিতে পারি এবং আমি আরো ছোট করে দিতে পারি, অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এভাবে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করতে পারি। পাশাপাশি এটাই যে এভাবেই করতে হবে এরকমটা না, আমরা চাইলে অন্য কোনো ব্রাশও তৈরি করতে পারি। যেমন এখানে একটা স্টার নিলাম, একটাই স্টার শুধুমাত্র, যেটা আমরা ব্রাশের মধ্যে এইভাবে ফিক্সড করে দিতে পারি, ওকে এবং ওকে, দ্যাটস ইট। এটা একটা ব্রাশ হতে পারে। আমরা যদি একটা রাউন্ড নিয়ে নেই এভাবে এবং এখানে স্টারটা সিলেক্ট করে দিলেই কিন্তু সুন্দর একটা ব্রাশ তৈরি হলো। এই যে আমরা চাইলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে একইভাবে একই জায়গায় প্লেস করে দিতে পারি, এটা আমরা আরো একটু ছোট করে দিতে পারি, এইভাবে সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো। আচ্ছা, এরপরে যেটা দেখব আমরা ব্রাশ বাইরে থেকে কিভাবে লোড দিয়ে ব্যবহার করতে পারি। আমরা অবশ্যই চলে যাব গুগলে, গুগলে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি লিখি ইলাস্ট্রেটর ব্রাশ ডাউনলোড, আমরা এই সাইটটাতে যেতে পারি চাইলে। ইলাস্ট্রেটর ব্রাশ, ইলাস্ট্রেটর ব্রাশ কিন্তু আমাদের ফাইল ডাউনলোড করতে হয় না, এখানে ইপিএস ডাউনলোড করতে হয়, ইপিএস ফাইল, ইপিএস ফরম্যাট যেটা আমরা প্রথম দিন দেখেছিলাম
ইপিএস ফরম্যাটটা ডাউনলোড করতে হয় আমাদের মূলত। ওকে, এখান থেকে এগুলো প্রত্যেকটা ব্রাশ এবং ফ্রি যথেষ্ট ব্রাশ আমরা দেখতে পাচ্ছি। এটা নেই, এটা অনেক সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে, এটাকে আমরা সিলেক্ট করি। এটাকে ক্লিক করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, দেন ফ্রি লাইসেন্স। 5 মিনিট, সরি 5 সেকেন্ড টাইম নিবে, দেন এটা ডাউনলোড হবে। ওকে, এই যে স্টার্ট ডাউনলোড, এটা ডাউনলোড কমপ্লিট হলো। আমরা দেখি যে কোথায় এটা ডাউনলোড হলো। এটা কম্পিউটারের ডাউনলোড অপশনের মধ্যে যাই, কম্পোজার, এখানে ডাউনলোড হয়েছে। এখানে হচ্ছে এই যে, এটা রাইট ক্লিক করি, এক্সট্রাক্ট হেয়ার, দেন ওকে। এইখানে আমরা পাবো, না এখানে না, আমরা এখানে পাবো। এই যে দেখেন, এটা হচ্ছে এআই ফাইল, এটা হচ্ছে ইপিএস ফাইল। আমরা যে কোনো একটা ওপেন করতে পারি, দেন ওকে। এই যে চলে আসলো আমাদের ব্রাশ। এইখানে ফটোশপের মতোই আমাদের ফটোশপে যেমন লোড দিতে হতো আলাদাভাবে, এখানে কিন্তু লোড দেওয়ার অপশন নেই। এখানে কাজ করতে হবে কিভাবে, এখানে জাস্ট আমাকে যেটা আমার প্রয়োজন হবে আমি সেটা ডাবল ক্লিক করলাম, দেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে টান দিয়ে আমার যে কাজের জায়গা সেখানে নিয়ে ছেড়ে দিলাম, দ্যাটস ইট। এটাই আমার ব্রাশ। এটাকে আমি এবার বড় করব। ওকে, বড় করে আমি আমার যদি কালার চেঞ্জ করতে ইচ্ছা হয় আমি এটাকে সিলেক্ট করলাম, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেই, নেওয়ার সাথে সাথে এটা এখন শেপ হয়ে গেল। দেন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম। এতটুকু আমি অংশ রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। আমি এতটুকু রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। এতটুকুর কালার পরিবর্তন করব, কালারটা পরিবর্তন করলাম। এইভাবে করেই হচ্ছে আমাদের ব্রাশগুলো ব্যবহার করতে হয়, অর্থাৎ ইপিএস অথবা এআই ফাইল ওপেন করে ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা এইবার আমরা যেটা দেখব, আচ্ছা ব্রাশের আমরা একটা ইয়ে দেখি, আমরা যদি একটা প্রজেক্ট দেখি, ব্রাশের প্রজেক্ট, যে কিভাবে ব্রাশ দিয়ে একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করা যায়, যেমন আমরা এইখানে করতে পারি। একইভাবে আমরা এখানে একটা লাইন টুল নিয়ে নিই, একটা লাইন এখানে দিয়ে দিলাম, আরো একটা লাইন এখানে দিলাম, দেওয়ার পরে এই দুটোকেই সিলেক্ট করে আমরা যদি এখান থেকে অ্যালাইন টু আর্ট বডি দেওয়া আছে, প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, দ্যাটস ইট। এটা মাঝখানে মাঝখানে কিন্তু চলে আসলো। আমাদের লেয়ারের প্রয়োজন হয় না আমরা জানি, কিন্তু আমরা এইখানে লেয়ারটা ব্যবহার করব। যেমন উইন্ডো থেকে আমরা চলে যাই, এই যে লেয়ার্স, লেয়ার্স একটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের লেয়ার্স। ওকে, এবং লেয়ারের ডান পাশে দেখেন ছোট্ট একটা রাউন্ড দেখা যাচ্ছে, এই রাউন্ড একটা ক্লিক করি, এটা একটু বড় হয়ে গেল। এখন আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এখানে যদি ইফেক্ট থেকে যেতে পারি ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে যাব টুইস্ট, টুইস্টের মধ্যে আমরা 60 ডিগ্রির একটা লাইন নিয়ে নিই, অর্থাৎ এটাকে টুইস্ট বলা হয়। ওকে, একটু বাঁকা ভাবে একটা তৈরি হলো, যেটা 60 ডিগ্রি অবস্থায় পাশে আরো একটা তৈরি হলো, এই যে দুটো, এই একটা এই একটা টুইস্ট তৈরি হলো, এই একটা হলো একটা। এখন আবারও চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে যাব ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যে আমরা এখানে যদি রিফ্লেক্ট এক্স দেই, কয়টা হবে, একটা রিফ্লেক্ট এক্স, অর্থাৎ আমি যদি প্রিভিউতে ক্লিক করি দেখেন এই যে রিফ্লেক্ট হলো। রিফ্লেক্টটা কি হলো, রিফ্লেক্ট যেটা হলো, আমি এটা উঠিয়ে দেই, এবার বুঝি। এই যে লাইনটা, এই লাইনটা রিফ্লেক্ট হয়ে অপোজিট পাশে প্লেস হয়ে গেল, এই লাইনটা। ওকে, তাহলে রিফ্লেক্ট এক্স দিলাম, এই যে দেখেন এই লাইনটাই অপোজিট পাশে ঘুরে, এটাও ঘুরে গেল, এটাও ঘুরে গেল। কয়টা হলো কপি, একটা হলো কপি, দেন ওকে করে দিলাম। আচ্ছা, আবার আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, দেন অ্যাপ্লাই নিউ ইফেক্ট। কারণ এই লেখাটা আসলে এই কারণে আমরা একবার ইফেক্টে যে এই এই যে ইফেক্টে যে ডিস্টর্ট থেকে ট্রান্সফর্মে কিন্তু একবার গিয়েছিলাম, যেখানে রিফ্লেক্ট এক্স দিলাম একটু আগে।
তো একই জায়গায় অর্থাৎ আবারও ট্রান্সফর্মে যখনই যাচ্ছি তখনই এখানে শো করবে যে আমি আবারও কি এখানে কোনো একটা ইফেক্ট ব্যবহার করব। আমি অ্যাপ্লাই নিউ ইফেক্ট দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা যদি দিয়ে দেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হবে আমার 11টা। প্রিভিউতে দেই, দেখেন এই যে 30 ডিগ্রি পর পর একটা একটা করে তৈরি হতে হতে 11টা কপি এখানে হলো। দেন ওকে, এতটুকু আমার কমপ্লিট হলো। এইবার আমি চলে যাব ব্রাশ টুলে, পেইন্ট ব্রাশ টুল যেটা, সেটাতে যাওয়ার পরে আমি বেসিকের মধ্যে থেকে প্রয়োজনে এখান থেকে জাস্ট এই ব্রাশটা সিলেক্ট করে দিতে পারি অথবা এটা দিতে পারি। সিলেক্ট করে দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন একটা জায়গায় ক্লিক করা মাত্রই সব জায়গায় প্লেস হয়ে গেল। এটাই হচ্ছে মূলত মজা এই জায়গাটার, মানে সিস্টেমই হচ্ছে এই যে এইভাবে যদি আমরা কন্টিনিউ করে আসি এই পর্যন্ত, তাহলে এক জায়গায় ক্লিক করলে সব জায়গায় একই কালারটা প্লেস হবে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, দিয়ে আরো একটা ক্লিক করি এখানে, এই যে দেখেন এখানে একটা হলো এখানে একটা হলো, পাশাপাশি সব জায়গায় তৈরি হলো। এই যে আবার এখানে একটা দাগ দেই যদি এভাবে, আবার এইভাবে একটু দেই, এইভাবে একটু দেই। আচ্ছা এখান থেকে আমি একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে এই একটা দিলাম, সব জায়গায় তৈরি হলো। আবার যদি আমি ইয়েলোটা একটু দিয়ে দেই, ইয়েলোটা ওইভাবে ফোটে না, আমি গ্রিনটা দেই, এখানে একটু দেই, এখানে একটু দেই, এখানে দেই। তারপরে আমরা এখান থেকে এই কালারটা দেই, এই যে ওকে। এখানে যেটা হচ্ছে এটাকে বলা হয় মান্ডালা, এটাকে বলা হয় মান্ডালা ডিজাইন। ওকে, তার মানে একটা জায়গায় ক্লিক করলে সব জায়গায় একই ডিজাইনটাই প্লেস হয়। এটা কিসের মাধ্যমে? ব্রাশের মাধ্যমে আমরা তৈরি করলাম। ওকে, তো এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। যদিও আমি যে মান্ডালাগুলো আপনাদের দিব সেম করতে হবে না, জাস্ট একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে তৈরি করবেন এই মান্ডালা ডিজাইন। ওকে, আমরা এবার দেখব ইরেজার টুলের কাজ দেখব একটু। ইরেজার টুল, ওকে, ইরেজার টুলটা কি? ইরেজার মানে আমরা সবাই কম বেশি জানি যে মুছে ফেলা, রাবার। হ্যাঁ, এখান থেকে আমরা স্ট্রোকটাকে বন্ধ করে দেই এবং ফিলটাকে এই কালারটা দিয়ে দিতে পারি। দেন ইরেজার টুলটা আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে ইরেজার টুল, পুরোটাকে বের করে নিয়ে আসি, এনে একটা ক্লিক করলাম, এটা মুছে গেল। এটাও ক্লিক করে ড্র্যাগ করলাম, মুছে গেল। আর যখনই ইরেজ হয়ে যাচ্ছে পাশাপাশি একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে, দেখেন এই যে সবগুলো আলাদা হয়ে গেল। এটাই ইরেজার টুল। ইরেজার টুলটা আমরা কম বেশি স্বাভাবিকভাবে জানি যে একটা রাবার যদি বলা হয় সেটা। আমরা এখানে একটা শেপ নিয়ে ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোক কালারটা ওপেন করে দিলাম, প্রয়োজনে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারি। দেওয়ার পরে এই যে স্ট্রোক গুলো দেখা যাচ্ছে এটাকে একটু জুম করি, লাইনগুলোকে আমরা একটু দেখি। এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটাকে পাত অথবা লাইন যেটাই বলি না কেন, আমরা এটাকে এখান থেকে যদি কেটে ফেলতে চাই অথবা এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা কাটতে চাই, সেটা কিভাবে করব? সিজার টুল দিয়ে জাস্ট এই সিজার টুলটা যখন লাইনের উপরে নিয়ে আসলাম, দেখেন গ্রিন কালারে পাথ একটা লেখা চলে আসলো, জাস্ট একটা ক্লিক করব। আবার আমরা যদি এখানে একটা ক্লিক করি, এই অংশটুকু কেটে গেল, এই যে ওকে। এটা হচ্ছে সিজার টুলের কাজ, অর্থাৎ যে কোনো পাথ বা লাইন আমরা কেটে ফেলতে পারি সিজার টুলের মাধ্যমে। আবার দেখা যাচ্ছে এখানে যে নাইফ টুলটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমরা জাস্ট সিলেক্ট করলাম, এভাবে কেটে ফেলতে পারি। তবে নাইফ টুল দিয়ে স্বাভাবিকভাবে যে কোনো ধরনের শেপ কাটার জন্য পারফেক্ট। আমরা যদি একটা শেপ নিয়েই দেখি, শেপ নিলাম, যেটা ফিল কালার আমরা দিয়ে দেই, স্ট্রোক কালারটাকে নান করে দেই, দিয়ে এই নাইফ টুলটা সিলেক্ট করে এভাবে একটা দাগ দেই, একটা দাগে একটা দাগে একটা, অনেকগুলো দাগ দিচ্ছি, অর্থাৎ এগুলো কিন্তু কেটে যাচ্ছে। এবার একটু দেখি, এই দেখেন এই যে যেখান থেকে নাইফ টুলটা আমি নিয়েছি ঠিক ওই জায়গা থেকেই কিন্তু কেটে গেছে, এই যে এইভাবে। ওকে, এই তিনটা টুলও খুব ছোট টুল, খুব সহজেই বিভিন্ন ইফেক্ট তৈরি, ইফেক্ট ঠিক না, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। এরপরে আমরা দেখব হচ্ছে এইটা, অর্থাৎ পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলটা কি? পেন্সিল টুল হচ্ছে একটা লাইন, জাস্ট একটা লাইন, অবশ্যই এটা স্ট্রোক কালারে পরিণত হয়। এই যে একটা স্ট্রোক কালার হচ্ছে পেন্সিল টুল। আমরা এই পেন্সিল টুলটা সিলেক্ট করে এইভাবে যদি একটা দাগ দিলাম, যেটার স্ট্রোকটাও একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলাম,
আমরা আরো একটা নেই, এই যে নিলাম। এটা হচ্ছে স্বাভাবিকভাবে পেন্সিল টুল। এবং পরেরটা যদি দেখি স্মুথ টুল, এই স্মুথ টুল দিয়ে আমরা পেন্সিল টুলের কিছু অংশে কাজ করতে পারি। যেমন আমরা চাচ্ছি এই যে জায়গাটা দেখেন, স্মুথ টুলটা কি কাজ করে? স্মুথ টুল হচ্ছে স্মুথ করে। স্মুথটা শুনলেই বুঝতে পারছি যে স্মুথ করে একটা, এই যে অংশটুকু একটু একটু কর্নার দেখা যাচ্ছে, এই কর্নারটাকে আমরা এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, এই যে রাউন্ড হয়ে যাচ্ছে। আবার এই জায়গাটাকে আমরা আরো একটু স্মুথ করতে চাই, এই যে এটা স্মুথ হয়ে গেল। আবার এই কর্নারটাকে আমরা যদি রাউন্ড করতে চাই, এভাবে একটা ক্লিক করি, এই যে এটাও স্মুথ হয়ে গেল। স্মুথ টুলের কাজ হচ্ছে বিভিন্ন কর্নারকে আমরা সুন্দর করে রাউন্ড করতে পারি, অথবা আঁকা বাঁকা কোনো অংশ থাকলে এখানে একটু যে বাঁকা দেখা যাচ্ছে, এটাকে আমরা স্মুথ করে ফেললাম, এইটাকেও আমরা রাউন্ড করে দিতে পারি এইভাবে, একটু একটু করে কিন্তু রাউন্ড হয়ে যাবে এটাও, এই যে। আবার এই যে কর্নার, এটাও আমরা রাউন্ড করে দিতে পারি, আস্তে 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 এটাকেও রাউন্ড করে দিব, এই যে। এটাও কিন্তু রাউন্ড তৈরি হলো। এখানে একটু হালকা বাঁকা দেখা যাচ্ছে, এটাকে আমরা সোজা করে দিতে পারি, এই যে সোজা করে দিলাম। ওকে, তার মানে স্মুথ টুলের কাজটা মনে হয় বুঝলাম। এবার দেখতে পাচ্ছি পাথ ইরেজার টুল, অর্থাৎ এই যে পাথ গুলো বা লাইন গুলো, এগুলোকে আমরা ইরেজ করে দিতে পারি এইভাবে। ইরেজ করে দিলাম, মুছে ফেললাম। ওকে, এটাও খুব সহজ একটা টুল। আচ্ছা, যখন আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করব, তখন এই টুলস গুলোর ব্যবহার আমরা প্রপারলি দেখতে পারবো। এখন যেটা দেখছি, প্রত্যেকটা টুলের আলাদা আলাদা ব্যবহার আমরা দেখে নিচ্ছি। হোয়াইট টুল এবং র্যাপ টুল, এই দুটো একটু দেখি। হোয়াইট টুল হচ্ছে আমরা একটা শেপ তৈরি করি, যেটার স্ট্রোকটাকে আমরা বন্ধ করে ফিলটাকে ওপেন করে দিই। এটা হচ্ছে আমাদের হোয়াইট টুল এবং র্যাপ টুল। যদিও এখানে অন্যান্য আরো টুল রয়েছে, সব ধরনের টুলস প্রয়োজন হয় না, তবে বিভিন্ন ধরনের ছোট ছোট ইফেক্ট তৈরি করার জন্য এই টুলস গুলো কাজে লাগতে পারে। আপনারা, আমি জাস্ট এই দুটো টুলস দেখাই, এরপর এগুলো একটু প্র্যাকটিস করলেই দেখবেন খুব সহজ হয়ে যাবে, যদিও এগুলো অনেক সহজ। আমি এখান থেকে হোয়াইট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা লাইন তৈরি করি, এই লাইনটা তৈরি করলাম, এখানে একটা স্ট্রোক দিয়ে দেই। স্ট্রোক দেওয়ার পরে এইটাকে হোয়াইট টুলের মাধ্যমে একটা ক্লিক করে এইভাবে টেনে আলাদা করে ফেলতে পারি। এটাকে আমরা একটু বাঁকা করে ফেলি, এই অংশটাকে এভাবে একটু ডিজাইন করতে পারি, এটাকে আরো একটু বাঁকা করতে পারি। এই লাইনগুলোকে আমরা সম্পূর্ণ আলাদা করে দিলাম, বিভিন্ন ধরনের ইফেক্ট, এটা একটা ডিজাইন হলো, তাই না? এই যে এটা কিন্তু একটা ডিজাইন তৈরি হলো। আবার আমরা চাইলে একটা লাইন তৈরি করার পর এই টুলের মাধ্যমে এখানে দিলাম, এই যে একটা ডিজাইন তৈরি হলো, এই একটা তৈরি হলো, এই একটা তৈরি হলো। আমরা চাইলে এখান থেকে আরো একটু তৈরি করতে পারি, এই একটা তৈরি হলো। অথবা যে কোনো ধরনের ইফেক্ট তৈরি করা যায়, ছোট ছোট ডিজাইন তৈরি করা যায়। একটা লাইনকে আমরা ভেঙে সেটাকে ডাবল করে ফেলতে পারি এই হোয়াইট টুলের মাধ্যমে। আবার পরের যে টুল, সেটা হচ্ছে আমাদের র্যাপ টুল। র্যাপ টুল দিয়ে যে কোনো ধরনের শেপকে আমরা কাস্টমাইজ করতে পারি, এইভাবে যে কোনো ধরনের শেপ আমরা কাস্টমাইজ করে ফেলতে পারি, এই যে। আবার চাইলে এটাকে আমরা বড় করে ফেলতে পারি, এইভাবে বড় করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের র্যাপ টুল। আবার আমরা যদি পরেরটা একটু দেখি, পরেরটা খুব মজার, যদিও দেখেন এখানে এই যে টুলটা, এই টুলটা একটা ক্লিক করে আমি যখন ধরে রাখবো, সুন্দর একটা এফেক্ট তৈরি হলো। এখানেও একইভাবে একটা ইফেক্ট তৈরি হলো, এখানেও একটা ইফেক্ট তৈরি হলো। তো এখানে প্রত্যেকটা টুলসই ইফেক্ট তৈরি করে বিভিন্ন ধরনের। আমরা এগুলো প্র্যাকটিস করব, আশা করি বুঝতে পারবো সেক্ষেত্রে। আচ্ছা, আই ড্রপার টুলটা কি? আই ড্রপার টুল হচ্ছে, আমরা জানি যে কোনো ধরনের কালার পিক করার জন্য আই ড্রপার টুলটাই প্রয়োজন হয়। যেমন আমরা ফটোশপে দেখেছিলাম যে একটা কালার পিক করতে আই ড্রপার টুল প্রয়োজন ছিল, বিভিন্ন ধরনের কালার পিক করার জন্য আই ড্রপার টুলটা আমরা নিয়েছিলাম। এখানেও একইভাবে আমি যদি চাই, ফিল কালারটা দিয়ে দেই লাল, স্ট্রোক কালারটা বন্ধ করে দেই, অন্যদিকে এটাকে আমি আরেকটা কপি করি, এটাকে আরেকটা কপি করি। আচ্ছা,
এটাকে আমরা একটা গ্রাডিয়েন্ট কালার দিই, আর এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। তিনটা তৈরি করলাম। পাশাপাশি আমরা একটা টেক্সটও দিতে পারি। এখানে আমরা লিখে দেই টেক্সট, এটাকে একটু বড় করে দেই, দিলাম। দেওয়ার পরে এই টেক্সটটাকে আমরা চাইলে আরো একটা কপি করে এটা ফন্টটা চেঞ্জ করে দিই, দিলাম চেঞ্জ করে। আচ্ছা, এবার আমরা একটু দেখি। আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম। যে কোনো এলিমেন্টের কাজ করতে হলে তো সেটাকে সিলেক্ট করেই কাজ করতে হবে। তো সিলেক্ট করলাম, করার পরে আমরা চাচ্ছি যে এখানে এই কালারটা, অর্থাৎ এই কালারটাকে আমরা যদি নিতে চাই তাহলে এটা সিলেক্ট করে আই ড্রপার টুল ক্লিক করলাম একটা। ক্লিক করে যখনই এখানে একটা ক্লিক করব, এই কালারটা দেখেন এখানে কপি হয়ে গেল। আমরা চাইলে যে গ্রাডিয়েন্ট একটা ক্লিক করলাম, পুরো কালারটাই এখানে চলে আসলো। ওকে, আবার আমরা এখানে একটা ক্লিক করলাম, এই কালারটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আই ড্রপার টুল, মানে কালার গুলোকে পিক করার জন্য আই ড্রপার টুলটা ব্যবহার করা হয়। অন্যদিকে আমরা যদি চাই যে এখানে একটা ক্লিক করার পরে তো আমাদের আই ড্রপার টুলের মাধ্যমে পুরো কালারটাই পেয়ে গেলাম, বাট আমি চাচ্ছি শুধু ইয়েলো কালারটা নিব, লাল কালারটা নিব, আলাদা আলাদা ভাবে কোনো কালার নিতে চাইলে সেই ক্ষেত্রে কোনো গ্রাডিয়েন্টের থেকে যদি আমরা নেই, তাহলে গ্রাডিয়েন্টটা সিলেক্ট করতে হবে প্রথমে, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এখানে ফিল সিলেক্ট থাকলো, ওকে, এক্সপ্যান্ড করে নিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিলাম, এই যে দেখেন একটা কালার চলে আসলো, একটা কালার চলে আসলো। ওকে, আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দেই। এখন টেক্সটের ক্ষেত্রে একটু দেখি। এই টেক্সটটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুলটা নিলাম। এখন এই টেক্সটের উপরে যখন একটা ক্লিক করব, সেম সাইজ সেম ফন্টটাই কিন্তু কপি হয়ে চলে আসলো। আই ড্রপার টুল হচ্ছে এটাই। ওকে, আমরা পরেরটা যদি দেখি টাইপ টুল। টাইপ টুলের এক্সপ্যান্ড বিষয়টা আমরা দেখব। এক্সপ্যান্ড বিষয়টা কি? এক্সপ্যান্ড হচ্ছে আমরা যখন একটা টেক্সট নিচ্ছি, ওকে, এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করি। ওকে, এই টেক্সটটায় আমরা চাই একটা গ্রেডিয়েন্ট কালার দিতে। এমনি স্বাভাবিকভাবে আমরা এখানে কালার দিতে চাইলে ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে ধরে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এই যে চেঞ্জ হয়ে গেল, ব্লু কালার হয়ে গেল। অথবা আই ড্রপার টুলের মাধ্যমে আমরা সাদা করে দিলাম, অথবা এখান থেকে এই কালারটা করে দিলাম। যে কোনো কালার আমরা এভাবে দিতে পারি। বাট আমরা কি টেক্সটের মধ্যে কখনো গ্রেডিয়েন্ট দিয়েছি? না, দেইনি। কারণ টেক্সটে গ্রেডিয়েন্ট দেওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড না করা হয়। এক্সপ্যান্ড করলাম, অর্থাৎ এটাকে শেপে পরিণত করলাম, এইবার আমি গ্রেডিয়েন্ট দিলাম। ওকে, এখন গ্রেডিয়েন্ট কালার দিতে পারি এভাবে। বাট যতক্ষণ ওটা টেক্সট অবস্থায় থাকবে ততক্ষণ কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না। এখন কি টেক্সট না, আমার চোখে দেখা এটা টেক্সট, বাট এটা কিন্তু একটা শেপ। আর শেপের চারপাশ থেকে লাইন বা পাত থাকে, সেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। যখনই আমি এটাতে ক্লিক করি, দেখেন টিটাতে ক্লিক করলাম, এই যে টির চারপাশ থেকেই কিন্তু লাইন দেখা যাচ্ছে, তাই না? চারপাশ থেকে লাইন, সুতরাং এটা একটা শেপ। আর শেপে সবসময় গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। তো টেক্সট এক্সপ্যান্ড করেই আমাদের গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, সেটাই মূলত আমরা দেখলাম। টেক্সট র্যাপটা কি জিনিস? টেক্সট র্যাপ হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এই রকম একটা এরিয়ার মধ্যে, আমি গুগল থেকে লরেম এপসামের মাধ্যমে, লরেম ইপসাম, এখান থেকে কিছু টেক্সট নিয়ে নেই যেগুলো ডামি টেক্সট বলা হয়। ওকে, আমি কিছু টেক্সট এখানে নিলাম যেগুলো আমরা আরো ছোট করি, অনেক বড়। এইভাবে তো হওয়ার কথা না, এটাই সিলেক্ট থাকবে। জাস্ট মিনিট, আমি একটু দেখে নেই। একটা ক্লিক করলাম, ওকে, এবার ঠিক আছে। এটাকে আমরা আরেকটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম, সেন্টারে করে দিলাম। এখন আমি যেটা মূলত দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, বিভিন্ন ধরনের ম্যাগাজিনে দেখা যায় যে ম্যাগাজিন বা পত্রিকার মধ্যে আমরা দেখি যে একটা ছবি বা
একটা ছবি বা যে কোনো ধরনের পিকচার আপনার অনেকগুলো টেক্সটের মধ্যে একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে, বাট লেখাগুলো সেই ছবির চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা কিভাবে করা হয়? এটাই হচ্ছে মূলত টেক্সট র্যাপ। আমরা গুগল থেকে একটা ছবি নিয়ে আসি, আমরা গুগল থেকে একটা ছবি নিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নেই, নেওয়ার পরে এটাকে আমি রাইট ক্লিক করে সেভ করি, সেভ করলাম। এটাকেই আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, মাঝখানের যে ক্রসটা দেখা যাচ্ছে এমবেড প্রেস করে এটাকে উঠিয়ে দেই এবং একটু ছোটও করে দিই। এই যে দেখেন ছবিটার পেছনে কিন্তু টেক্সট, তার মানে আমি তো টেক্সটটা ঢেকে ফেললাম। এইটাকে না ঢেকে বরং এই দুটোকেই সিলেক্ট করে আমি যদি অবজেক্ট থেকে চলে যাই, এখান থেকে টেক্সট র্যাপ এবং মেক, দেন ওকে, এখন দেখতে পাচ্ছি টেক্সটের পেছনে কোনো টেক্সট নেই, ছবির পেছনে কোনো টেক্সট নেই, বরং ছবিটা আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে টেক্সটটা সরে যে চারপাশে চলে যাচ্ছে। এই যে এটাকে বলা হয় টেক্সট র্যাপ। ওকে, তো আজকের মতো আমার মনে হয় ক্লাস শেষ।